পথে সঙ্গে সুজয়। To change your whole life, all you have to do is manage the thoughts and feelings inside you. Life is an inside job. নমস্কার, জয়ের পথে সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথে সঙ্গে সুজয় 440তম 440th এপিসোড, 440তম সপ্তাহ। আজকের সপ্তাহে আমার অতিথি, বিশেষ অতিথি, খুব পরিচিত মুখ, টেলিভিশন, সিনেমা জগতের, মডেলিং জগতের, অনেক দিন ধরে 1.5 দশকের ওপর আপনারা তাকে দেখে চলেছেন, অনিন্দিতা সরকার। নমস্কার অনিন্দিতা, থ্যাঙ্কস ফর কামিং টু মাই শো। নমস্কার। আর আমি কি বলবো, আমি খুবই আনন্দিত, গর্বিত যে তোমার মতো একজন মানুষের এরকম এত বছর এতগুলো এপিসোড চলতে থাকে এরকম একটা সাকসেসফুল শোতে তুমি আমায় ডেকেছো বলে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন দ্য হোল ওয়ার্ল্ড, যারা হয় হাই নিউজ চ্যানেলে কিংবা হাই নিউজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কিংবা হাই নিউজের ওটিটি হাই নেক্সটে কিংবা আমার অর্থাৎ প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাসের ইউটিউবে হ্যান্ডেলে আমার সমস্ত সোশ্যাল মিডিয়ায় জয়ের পথে সঙ্গে সুজয় দেখে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর দেখে জয়ের পথে সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যে 7 কারণে 7 rules of first rule, go for the small yes, আমি বলি small step at a time and the view is beautiful at the top, আস্তে আস্তে চলতে হবে and small yes will lead to that. The second rule of success, embrace the Pygmalion effort, embrace করতে হবে, change কি কিন্তু embrace করতে হবে. The third rule, you have to judge whether it's logic or emotion, or you have to balance between logic and emotion to go for the kill. The fourth rule of success, choose the right seat at the table. নিজের জায়গা কোথায় সেটা কিন্তু করে নিতে হবে। বলে একটা মিনারেল ওয়াটারের বটল দাম গ্রসারি শপে 10 টাকা, জিমে 20 টাকা, এয়ারপোর্টে 40 টাকা, আর এয়ারক্রাফটের মধ্যে 70 টাকা। সুতরাং যদি পজিশন ঠিক না করো, ইউ উইল নট গেট দ্য ভ্যালু। দি ফিফথ রুল অফ সাকসেস, অ্যাভয়েড এমটি ক্যালোরি টাইম। জাস্ট ওই ফেসবুক দেখে, হোয়াটসঅ্যাপ দেখে জাস্ট ডোন্ট কিল ইয়োর টাইম। 1.5 ঘন্টা 2 ঘন্টা ফেসবুক কিংবা কোনো সোশ্যাল মিডিয়া দেখে কারো ভালো লাগতে পারে না, অ্যান্ড আই এম শিওর অ্যাবাউট দ্যাট। কিন্তু অভ্যেস এমন জিনিস, নেশা এমন জিনিস, অ্যান্ড উই কট, অ্যান্ড তারপর কিন্তু একটা ভীষণ ডিপ্রেশন কাজ করে। সো অ্যাভয়েড এমটি ক্যালোরি টাইম। দি সিক্স রুল অফ সাকসেস, বি স্কেয়ার্ড এ লিটল। কোনো কিছু করতে গেলে না, সেটা যদি ভয় না পাই তাহলে কিন্তু হবে না। 150তম এপিসোডে সৌমিত্র চট্টোপাধ্যায় এসেছিলেন, উনি বলেছিলেন সেই সময় যে 60 বছরের ওপর উনি সিনেমা জগতে আছেন, কিন্তু তবু ক্যামেরা ফেস করার সময় একটু কিন্তু ভয় লাগে। সুতরাং বি স্কেয়ার্ড এ লিটল। পরীক্ষা দেওয়ার সময় ভয় না করে নির্ভীকভাবে যদি চলে যান, মেবি ইট মে নট অগর ওয়েল ফর দ্যাট। The seventh and the last rule of success, সাপ্তাহিক সাফল্যের 7 কারণে 7th and the last rule, abandon revenge. It's not worth it. রিভেঞ্জ দিয়ে কিছু করা যায় না। You cannot take revenge. You can take a revenge by doing something which is better than what the person is doing. বলি 4 ইঞ্চি লাইনকে, সেই গোপাল ভাঁড়ের ফর্মুলা, 4 ইঞ্চি লাইনকে যদি ছোট করতে হয় না ছুঁয়ে, তাহলে একটা 8 ইঞ্চি লাইন টেনে দিতে হয়। দ্যাটস ইট। এইগুলো আমরা জাস্ট উই কিপ অন churning about the rules of success. কেন? Because I keep on believing যে যদি আই কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন, একটু হলেও ডেন্ট হয়। আমার কোটি কোটি লোক আজকে 8.5 বছর ধরে প্রায় প্রোগ্রাম দেখছে। 1% অফ দ্য লোক যদি ইন্সপায়ার্ড হয়ে থাকে, আমার এই প্রোগ্রাম করা সফল। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথে সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি অনিন্দিতা সরকার। অনিন্দিতা প্রচুর মেগা সিরিজ করেছে, যার মধ্যে 7 পাকে বাঁধা, বয়ে গেল, ভালোবাসা.com, আমার দুর্গা, ভূতু, অন্দরমহল, ভালোবাসা, মা দুর্গা, কিরণমালা, গল্প হলেও সত্যি, সোনারপুর লোকাল, শ্রী চৈতন্য, বামা খ্যাপা। ফিল্মসের মধ্যে রুদ্র দি ফায়ার, তবু অপরিচিত, এই শহরে, হ্যাপিলি এভার আফটার, যেটাতে লিড রোল ছিল, এই শহরেও তো লিড রোল ছিল, বিনিশুতোয়, সোমেশবাবুর সংসার, তেতো মধু, পাচার,
নস্যির কৌটো, ফেলু বকশি সিরিজ, রাধা কি রংরালিয়া, রাধা কি রংরালিয়া, ফেলু বকশি, অনেক শো হোস্ট করেছে, সম্পূর্ণা, প্রথমা, সেলিব্রিটি টক শো, জিও আড্ডা উইথ, সাত সকালের সুরে, সকালের জলসা, এখন এটা বোধহয় চলছে, সকালের জলসা এখনো চলছে, মিউজিক ইন মাইন্ড ইউটিউবে, সৌমিজ স্বপ্ন হলো সত্যি, ডক্টর সোহিনী শাস্ত্রী অ্যাস্ট্রোলজিক্যাল শো, কভার গার্ল হিসেবে গৃহসভাতেও ছিল অ্যাজ এ মডেল উমেন্স এরা, গ্রহসভা তামিল, সুখী গৃহকোণ বাংলা, শরীর ও স্বাস্থ্য বাংলা, এবং মিও মুইয়ে ও করেছে। অ্যাওয়ার্ডস বেস্ট অ্যাক্ট্রেস পেয়েছে ঝাড়খণ্ড ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল 2018, বেস্ট অ্যাঙ্কার অফ দ্য ইয়ার 2023 কলাকৃতি অ্যাওয়ার্ড, বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস ফর দ্য ফিল্ম নস্যির কৌটো 2023। হি ইজ অলসো সার্টিফাইড যোগা স্টুডেন্ট, ওয়ার্ল্ড যোগা সোসাইটি, সার্টিফাইড নিউট্রিশনিস্ট, আরোগ্যম ইনস্টিটিউট, সার্টিফাইড মেন্টাল কালচার, আরোগ্যম ইনস্টিটিউট, টু নেম আ ফিউ। কিন্তু আমরা প্রশ্ন একদম অন্যবাক হয়ে শুরু করবো। অনিতা, তোমার বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ক্যালকাটা? না, আমি বেসিক্যালি হাওড়ার মেয়ে। আচ্ছা, হাওড়ার মেয়ে। পড়াশুনো কোথায়? হাওড়াতে, কলেজটা কলকাতায়। কলেজটা কলকাতায়। তো কি নিয়ে পড়াশোনা, কি নিয়ে? আমার একদমই একটা মানে কি বলবো, অন্য স্ট্রিমে পড়াশোনা, আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করি। জিওগ্রাফি নিয়ে পড়াশোনা? একদমই। এবং গ্র্যাজুয়েশন করেছো হ্যাঁ, জিওগ্রাফি? এবং কলেজের মধ্যে সেকেন্ড হাইস্ট টোটাল ছিল আমার। কিন্তু আমি মনে হয় শিল্পী হব বলে জন্মেছিলাম। তবে আমি মনে করি একজন শিল্পী হতে গেলে তার ভেতরে শিক্ষাটা থাকা ভীষণ জরুরি। শিক্ষা না থাকলে কিন্তু ভালো শিল্পী হওয়া সম্ভব নয়। এইটা না আমার মানে সেকেন্ড প্রশ্ন ছিল। তার কারণ হচ্ছে, তার কারণটা বলছি যে বেসিক এডুকেশন কতটা দরকার। তার কারণ আমি অনেক শোতেই বলেছি, অনেককেই জিজ্ঞেস করে, যে আমি তো একটা প্রাইভেট প্রতিষ্ঠানে অনেক বছর যুক্ত, 16.5 বছর, এবং আমি তার মধ্যে সিনেমা করেছি, সিরিয়াল করেছি, টক শো তো করি। অনেকে বলে মানে, আর সবাই তো এক ছেলে কি এক মেয়ে, কিংবা এখন তো সবাই খুব মানে প্যাম্পার্ড, অনেকটা প্যাম্পার্ড, অনেকেই অনেক বেশি প্যাম্পার্ড। তো জিজ্ঞেস করে যে স্যার আমি একটি ছেলে, আমার বিশেষভাবে একটি ছেলের কথা, আমাদের কম্পিউটার সায়েন্স পড়ে, তো সেকেন্ড ইয়ারে পড়ে, তো এসে জিজ্ঞেস করছে স্যার আমি অভিনয় করতে চাই, আমি সিরিয়াল করতে চাই, কি সিনেমা করতে চাই, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমি তুমি কি পড়ো বলে এত, আমি জানো এই যে কোনো আমি এতগুলো শো করে, একটা শো করে এতগুলো এসেছে, আমি সবাইকে জিজ্ঞেস, সবাই বলে বেসিক এডুকেশনটা একটু দরকার, তুমি কম্পিউটার সায়েন্স পড়ো, পাস করলেই, টেকনো থেকে পাস করলেই তুমি চাকরি পাবে, আগে ডাল ভাতের সংস্থান করো। আমি একটা সিরিয়াল করেছি, খুব নামি সিরিয়াল, এবং অনেক প্রতিযশা অ্যাক্টরদের সাথে, লাইফ কিন্তু খুব ইনসিকিউর, তুমি একটা সিকিউরিটি করো না, তুমি কি অভিনয় শিখেছো, তাহলে না। মানে সবার একটা ধারণা যে একটা অভিনয়টা করে নিলেই হয়, কি অ্যাঙ্কারিংটা করাই যায়, সবাই করতে পারে। সেই জন্য আমার প্রশ্ন ছিল যে বেসিক এডুকেশনটা কতটা দরকার ছিল, মানে এই যে তুমি করেছো, জিওগ্রাফি নিয়ে করেছো, কিন্তু তারপরে মনে করেছো যে শিল্পী হওয়ার জন্য জন্ম, এই যে আজকে তো তোমাকে আর কেউ জিওগ্রাফির লোক বলে চেনে না, আজকে তোমাকে চেনে শিল্পী হিসেবে, যে অ্যাঙ্কারিং করেছে, মডেলিং করেছে, টেলিভিশন করেছে, সিনেমা করেছে, কিন্তু তার পেছনের এই শিক্ষাটা, হাউ ফার হ্যাজ ইট হেল্পড ইউ টু বিং দ্য পারসন দ্যাট ইউ আর? প্রথমে একটা কথায় আসি, সেটা হচ্ছে দেখো, আমি একটা খুব কালচারাল ফ্যামিলি থেকে বিলং করি। আমার বাড়িতে আমার মানে যারা পেরেন্টস, তারা কাজের বাইরে, তাদের বেসিক যে প্রফেশন সেটার বাইরেও মানে একটা কালচারাল অ্যাক্টিভিটিস ছিল। আমার বাবা অভিনয় করতেন, থিয়েটার করতেন। তো সেইখান থেকে ছোটবেলা থেকে আমি খুবই কালচারালি এনরিচড, গান শেখা, নাচ শেখা, থিয়েটারে অভিনয় করা। কারণ আমি বিফোর মানে টিভি ক্যারিয়ার শুরু হওয়ার আগে আমি কলকাতার বিভিন্ন বড় বড় নামী থিয়েটার গ্রুপে আমি কাজ করেছি, এবং আমি বঙ্গ সংস্কৃতি সম্মেলনে ইউকেতে আমি গিয়েছিলাম থিয়েটার করতে। তো এবার আসে পড়াশোনার বিষয়টা, সেটা হচ্ছে যে দু ধরনের অভিনয় হয়, একটা হচ্ছে শুধু ডায়লগ বলা, আর একটা হচ্ছে ডায়লগটা বুঝে বলা। হ্যাঁ, তো এই বুঝতে গেলে কিন্তু ভেতরে একটা কোথাও সাহিত্য চর্চা বা পড়াশোনা, বা একদম খুব শুদ্ধ বাংলায় যেটাকে বলি আমরা মননটা না খুব ক্রিয়েটিভ হতে হবে। কারণ অনেক সময় আজকে ধরো একটা রবীন্দ্রনাথের কোনো গল্প নিয়ে আমি কাজ করছি, বা আমাদের হাতে একটা বিশাল 4 পাতার স্ক্রিপ্ট হলে তার মধ্যে কিন্তু কি লাইন একটা আছে, সে কি লাইনটা খুঁজে বার করে, এবং সেটাকে বেস করে কিন্তু 4 পাতা আমি ডায়লগ বলছি, কিন্তু সেটা আমি কিভাবে বলবো, কিভাবে প্রেজেন্ট করব, সেখানেই একজন নর্মাল অ্যাক্টর আর একজন সূক্ষ্ম অ্যাক্টরের মধ্যে পার্থক্য হয়ে যায়। তুমি একটু আগেই বলছিলে যে এই শোতে সৌমিত্র চট্টোপাধ্যায় এসেছিলেন। তো আমি কাউকে ছোট না করে বলছি, সব অ্যাক্টরকে সম্মান নিয়েই বলছি। ওনার অভিনয় আর
অভিনয়ের মধ্যে যে পার্থক্যটা কেন, বিকজ ওনার মধ্যে সেই শিক্ষা, সেই চর্চা এবং কন্টিনিউয়াস একটা চর্চার দরকার হয়। আমি সব জানি, এই তো আমার নাম হয়ে গেছে মানে আমি সব মানে জয় করে নিতে, ইটস আ কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি নিজেকে না এনরিচ করতে হয়। আর আমি যদি ভেতরে খাবার না দিয়ে আমি ডেলিভারটা করব কি করে ভালো জিনিস। তো ভীষণভাবে জরুরি একটা লেভেল অবধি পড়াশোনা করা, এবং সত্যি যদি কেউ শিল্পী হতে চান, সেটা গানের ক্ষেত্রে হলে গানের জগৎ নিয়ে, নাচের ক্ষেত্রে হলে নাচের জগৎ নিয়ে, অভিনয় করলে পুরো গান, নাচ, আবৃত্তি সমস্ত সেক্টর এবং ভালো ভালো সাহিত্য পড়া, এটা কিন্তু খুব জরুরি। এবং শুধু দেশে আটকে থাকলে হবে না, দেশ বিদেশ সময় কোথায় কি হচ্ছে, কিরকম ধরনের কাজ হচ্ছে সেটা দেখা, মানে সব সময় না ওই খাবারটা আমার গাছের গোড়ায় খাবারটা দিতে হবে, নইলে আমি ভালো কিছু ডেলিভার করতে পারবো না, গতানুগতিক এক জিনিস হতে থাকবে। অনিন্দিতা, এই আনসারটা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য শো। আমি প্রশ্নটা সবাইকে করতে চেষ্টা করি, বাট হার আনসার ইজ ওয়ান অফ দ্য বেস্ট। আমি নিজে এটা বিশ্বাস করি না, আমি বলি আমার শোতেও বলি, আমার এমনি যখন আমি যে মোটিভেশনাল টক করি, ইন্সপিরেশনাল টক করি, যে যতদিন বাঁচি ততদিন শিখি। এই শিক্ষাটা সবের জন্যই দরকার। এই যে বলছে প্রতিদিনের শেখাটা দরকার, তার কারণ টু বি আ এনরিচড ইন্ডিভিজুয়াল ইউ হ্যাভ টু কিপ অন গ্রুমিং ইউর সেলফ এইচ এন্ড এভরি ডে। এই যে বললো একটা খুব সুন্দর কথা বললো, কখনো বলা হয় না যে হোল ওয়ার্ল্ডে কী হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স কী হচ্ছে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু সেটা মানে সেটা যদি না চোখ বন্ধ করে শুধু নিজের কাজটা করি, তাহলে কিন্তু সেই গ্রুমটা হবে। আর একটা কথা বললো, বাংলাতে বলি, যেটা বলতে চাইলো মানে মনন যেটা, সেটা হচ্ছে আত্মস্থ করা। এনিথিং একটা বলে পড়া, আর একটা পড়াটা আত্মস্থ। ইউ ক্যান রিড অর ইউ রিড বিটুইন দ্য লাইন্স, এত ভেতরে যদি ঢুকে যায় তাহলে ইট কামস আউট, দ্যাট রিফ্লেক্টস ইন ইউর স্পিচেস, দ্যাট রিফ্লেক্টস ইন আ ডায়ালগ। এবং সেইটা জোরে সেই চরিত্রতে যে বলতে পারে, সেই যে মনে আছে যে এই শোলে সিনেমাতে বলল तीन सरकार कितने गोले आते, कितने आदमी थे, 2 सरकार। তো এই যে একটা স্টেটমেন্ট বলে একটা লোক প্রায় অমর হয়ে গেল, ইজ আ ওয়ে হি আন্ডারস্টুড যে তার সেই ডায়ালগটা কোথায় ইম্পর্টেন্ট। সো দেয়ার আর মেনি এক্সাম্পলস অফ দ্যাট। দারুণ লাগলো তোমার এই উত্তরে। এবার চলে আসি তোমার কেরিয়ারের কথা। তো হাউ ডিড ইউ, জিওগ্রাফি নিয়ে পড়লে, গ্র্যাজুয়েশন করলে, এবং তার মধ্যেই কবে থেকে বাবা ছিল বলেই কি সেটা ছিল যে বাবা অভিনয় করে, আমাকে অভিনয় করতে পারে, এরকম কি কিছু ছিল না? আর মানে হোয়াট সেই পয়েন্টটা কি, যে এসকেপ ভেলোসিটিটা কি, যে সেই পয়েন্ট অফ এটা কি যেখান থেকে তোমার মনে হলো অভিনয়ই তোমার কেরিয়ার? বিকজ তার কারণ হচ্ছে প্রথমত অভিনয় কেরিয়ারটা আমি তো করে দেখেছি ইজ ভেরি আনসার্টেন, একটা রয়েছে। তারপরে হচ্ছে যে যে সেইখানে তুমি, এবং তার ওপরই তোমার কেরিয়ার আর কি, সেইটা কবে ঠিক করলে যে অভিনয় কেরিয়ার হবে? মানে অনেকে ঠিক করে না যে আমি চাকরিটা একটা করে নিই, একটা কিছু একটা সাপোর্টেড সিস্টেম, তাহলে আমাকে অত। হ্যাঁ, মানুষের একটা বোধ বলে জিনিস হয়, তো আমি ছোট থেকে বুঝতে পারতাম যে এই যে একটা শিল্পী সত্তা সেটা আমার মধ্যে আছে এবং আমাকে ওই আলোগুলো টানে। এবার পড়াশোনা, আমার বাড়ি থেকে একটা স্ট্রিক্ট ছিল যে তোমাকে পড়াশোনাটা করতে হবে, অ্যাটলিস্ট কিছু না করো গ্রাজুয়েশনটা তোমাকে কমপ্লিট করতেই হবে। তো আমি পড়াশোনাতে ঠিকঠাক ছিলাম, মানে ভালো ছিলাম আর কি, সেহেতু আমার রেজাল্টের কখনো সমস্যা হয়নি, ঠিকঠাকভাবে এগিয়েছি। কিন্তু আমি যত বড় হতে থেকেছি আমি বুঝতে পেরেছি এই জগৎটাই আমার জগৎ, এবং এইটার বাইরে মনে হয় আমি অন্য কিছু করতে পারতাম। সেই পয়েন্ট আমি অনিন্দ, আমার প্রশ্নটা খুব স্পেসিফিক। তুমি ভালো পড়াশোনা ছিলে এবং তুমি গ্রাজুয়েশন করেছো, কোন সময় মনে হলো একটা তোমার কল অফ দি ইনসাইড আছে, তো সেই কলটা সেটা কখন হলো? মানে ধরো ওটা ক্লাস কত 8-9 থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমার শিল্পী, মানে আমি শিল্পী হতে চাই, আমি শিল্পী হতে চাই। এবং আমি প্রচুর বাধাও পেয়েছি, বাড়িতে কেলেও করা হয়নি, এসব করে কি হবে। এবং আমার ফার্স্ট সিরিয়াল ইস 7 পাকে বাঁধা, এবং আমি মেন নেগেটিভ লিড। ইটস এ হিউজ হিট একটা সিরিয়াল, মানে 1 সপ্তাহের মধ্যে আমি আর বাসে করে শুটিং করতে যেতে পারিনি, মানে এরকমই হয়েছে। কিন্তু তখনও মানে আমি হয়তো রাতে 3-4টে বাড়ি ফিরছি, কিন্তু আমি জানি আমি শিল্পী হওয়ার জন্যই জন্মেছি। ইয়েস, আমি এটার বাইরে অন্য কিছু হয়তো করতে পারি, কিন্তু এটা মানে আমি একটা শ্বাস নিতে পারছি, মানে আই এম ব্রিদিং, মানে কি বলবো, কমফোর্টেবল। মানে your profession was your passion, so this way. একদম। আমরা একদম প্রথমার্ধের শেষে চলে এসেছি। আমি একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা আমাদের তো জানো যে হাই নিউজে একটা ওটিটি আছে, হাই নেক্সট।
তো আমি দেখেছি এই যে পুরো যে একটা আধ ঘন্টার শো হয়, সবাই আধ ঘন্টা টেনে টেনে দেখে না। তো আমরা কি করছি, এটা স্প্লিট করে, যেটা তার মধ্যে এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পার্ট আমরা করছি, সেটা হচ্ছে মোমেন্টস। আমি বলি মোমেন্টস মেক এ লাইফ। মুহূর্তই জীবন তৈরি করে। ছোট যে মুহূর্ত চলে গেছে, সে বিল গেটস কিংবা মুকেশ আম্বানি তারাও ফেরত পাবে না, যত বড় বাড়িতেই থাকুক, যত $1,000 বিলিয়ন থাকুক। ইউ হ্যাভ কাম আ লং ওয়ে, তোমার প্রোফাইল অফ ওয়ার্ক, বডি অফ ওয়ার্কস অনেক, বাট ইউ আর নট দ্যাট ওল্ড, সুতরাং ইউ হ্যাভ আ লং ওয়ে টু গো। আমরা প্রার্থনা করি তুমি সুস্থ থাকো, প্রফেশনাল পার্সোনাল ভালো, কিন্তু স্টিল টিল ডেট এনি মোমেন্ট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ লাইফ, কোনো মুহূর্ত এখন অবধি তোমার জীবনে যেটা তোমার আরো যতই ভালো জিনিস আসুক, তোমার মনে হবে যে, তোমার মনে হয় যে এই মুহূর্তটা তোমার মনে থাকবে, ইয়োর মোমেন্ট। আমার মোমেন্ট এরকম অনেক আছে, তার মধ্যে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর অতনু ঘোষ আমাকে ফোন করে বলেছিলেন, অনিন্দিতা আমি একটা ছবি করছি বিনি সুতোয়, সেখানে তুমি কি একটি চরিত্র, আমি তোমার জন্য একটা চরিত্র ভেবেছি, তুমি কি করবে? তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল, এবং এই ধরনের মুহূর্ত আমি আরো আরো ফিরে পেতে চাই। এক্সেলেন্ট। 440তম এপিসোড, 400-র উপর অতিথি, সবার মুহূর্ত কিন্তু ডিফারেন্ট, কারো হয়তো দু একটা হয়তো মিলেছে, বাট মোস্টলি মুহূর্ত কিন্তু এক একজন এক এক রকম ভাবে ডিফাইন করেছে। অনিন্দিতা যে প্যাশন, যে আর্ট মানে অভিনয়ের, সেটা কিন্তু ওর মোমেন্টসের মধ্যে দিয়েও বেরিয়ে এলো। চলে এসেছি প্রথমার্ধে, একদম শেষে একটা ছোট্ট গল্প বলবো। বলছে আমরা আনন্দ পাওয়ার জন্য কিছু করলে সেটা কিন্তু হবে না, আনন্দ পেয়ে যদি কিছু করে যায় তাহলে দ্যাট উইল গিভ দ্য রিয়েল ফান। একজন একটা পুরনো গল্প বলছি, একটা ওই সে আমাদের তো গুরু আশ্রম তো, যেখানে সবাই পড়াশোনা করতো, সে গুরুদেব সে সবাইকে পড়াচ্ছে, সেই টোলে সবাইকে পড়াচ্ছে এবং বললো আমি বাইরে যাচ্ছি, তোমাদের 2 বছরের জন্য পাচ্ছি, কিন্তু একটা কাজ দিয়ে যাব তোমাদের বেস্ট দুজনকে, এবং তার মধ্যে যে করবে তাকে আমি শ্রেষ্ঠ উপাধি দিতে চাই, যে আমাদের শ্রেষ্ঠ আমাদের স্টুডেন্টের শ্রেষ্ঠ ছাত্রের আমি উপাধি দেবো। বলছি ঠিক আছে। বলে 2 বাক্স ধান দুজনকে দিয়ে গেল, বললে 2 বাক্স ধান দিয়ে গেলাম, এবং আমি ফিরে আসার পর দেখতে চাই যে এটা যেন বেড়েছে কিংবা এটা দিয়ে উপকার হয়েছে কারো, এবং এমন করবে যাতে আমার কিন্তু মনে যেন খুশি হয়। চলে গেলেন, গুরুদেব চলে গেলেন, এবং একজন কি করলো, সেই ধানের বাক্সটা নিয়ে খুব একটা আসনের ওপর বসলো, এবং প্রত্যেক দিন সকাল বিকেল সন্ধে তাকে নিয়ে পুজো করতে শুরু করলো। আর একজন সেই ধানের বাক্স নিয়ে চলে গেল তার বাবার কাছে, বাবাকে গিয়ে বললো, বাবা তোমার জমি থেকে একটু কিছু জমি দেয়, একটুখানি যদি আমার জন্য করবে, দেবে, এই গুরুদেব ধান দিয়ে গেছে, তাহলে এই ধানটাকে যদি বাড়িয়ে বাড়িয়ে করা যায় তাহলে তো লোকের অনেক উপকার হবে। 2 বছর ভাবে, কাট দ্য লং স্টোরি শর্ট, 2 বছর বাদে গুরুদেব ফিরে এলেন। বললো কে কি করছে? তো প্রথমজন সে ধানের বাক্স নিয়ে এলেন। বললো গুরুদেব আপনার চেয়েও ভালোভাবে এই ধানের আমি পুষ্টি করেছি, আমি রোজ দিন একে পুজো করেছি, সকাল বিকেল আপনার চেয়েও ভালোভাবে রেখেছি। ধানের কৌটোটা খুললো, যখন বাক্সটা খুললো, দেখলো অর্ধেক ধান পচে গেছে, অর্ধেক পচে, খুব মন খারাপ হয়ে গেল। এবার সেকেন্ড যে ছাত্র তাকে বললো, সে বলল গুরুদেব আমি তো জানতাম না আপনি আসবেন, আপনি আমাকে কিছুটা সময় দেবেন না, বাবাকে বলছি। বাবা গরুর গাড়ি করে সেই চালের বস্তা, কত চালের বস্তা নিয়ে উপস্থিত। বলছে এটা কি? বলছে আপনি যে ধান দিয়ে গেছিলেন, আমি গেলাম, আপনি বললেন না যে ধান এমন করে ধানটা বাড়িয়ে যাও, তো আমি এখানে করে আমি আস্তে আস্তে করে এত করেছি যেখানে সমাজের সেবা করা যায়, মানুষের সেবা করা যাবে, আমাদেরও লাভ হবে। গুরুদেব বললেন, দ্য স্টোরি এন্ডস হিয়ার, মরাল অফ দ্য স্টোরি, মরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে গুরুদেব জ্ঞান দিয়ে এদের শিক্ষিত করেছিল যাতে সেই শিক্ষা ইমপ্লিমেন্টেড হয় ইন ওয়ার্ক। এটা গুরুদেব কিংবা তার ছাত্র কি ধানের স্টোরি না। আমরা অনেকে অনেক জ্ঞান জানি, ইমপ্লিমেন্ট করি না। আনটিল অ্যান্ড আনলেস ইট ইজ ইমপ্লিমেন্টেড, কোনো শিক্ষাই কিন্তু সম্পূর্ণ নয়। সুতরাং উই হ্যাভ টু কিপ অন ইমপ্লিমেন্টিং দি নলেজ দ্যাট উই গেন এভরিডে। চোখ কান খোলা রেখে সেটা গ্রহণ করব, সেটাকে প্রসেস করে ইমপ্লিমেন্ট করবো। দ্যাট উইল কমপ্লিট দ্য হোল সার্কেল অ্যান্ড উইল টেক আস ফরওয়ার্ড। ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথে, সঙ্গে সুজা। জয়ের পথে সঙ্গে সুজা, জয়ের পথে সঙ্গে সুজা।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জয়ের পথের সঙ্গে সুজা। আজকে জয়ের পথের সঙ্গে সুজা 440তম 440th এপিসোড। এবং আজকের এপিসোডে যারা প্রথম থেকে দেখেননি তাদের জন্য বলছি, আমার অতিথি টেলিভিশন জগতে, চিত্র জগতের, মডেলিং জগতে খুব পরিচিত নাম। গত 1.5 দশক ধরে আপনার কন্টিনিউয়াসলি দেখছেন সিরিয়ালে, মেগা সিরিয়াল, মিনি সিরিয়াল, সমস্ত রকমের সিরিয়াল সিনেমাতে অনিন্দিতা সরকার। অনিন্দিতা, এবার একটু অন্য রকমের প্রশ্ন যাব। বলছি যে তোমাকে তো লোকে অভিনেত্রী হিসেবেই চেনে, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি দেখেছি যে পার্সোনাল লাইফ যদি একটু শেয়ার করো তাহলে ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। কেন আমি মনে করি যে পার্সোনাল লাইফ ঠিক থাকা খুব মানে জরুরি, অ্যান্ড ইট হেল্পস টু ক্রিয়েট আ কনজিনিয়াল অ্যাটমসফিয়ার ইন দ্য প্রফেশনাল লাইফ অলসো। তাছাড়াও মানে সবারই তো একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমরা যেটা আমি বলি ফেসবুকের জীবনটাই তো জীবন না, পেছনের জীবনটা। সো ইফ ইউ শেয়ার অ্যাবাউট প্যারেন্টস অর হোমসেভার ক্লোজ ওয়ান্স, নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্স। আমি হাওড়ায় বড় হয়েছি, প্রথমেই তো আমি বললাম। বাবা কি করতেন? বাবা ব্যাংকার ছিলেন। আচ্ছা, কোন ব্যাংকে ছিলেন? হংকং ব্যাংক, HSBC তে উনি ছিলেন, উনি বড়বাবু ছিলেন। কিন্তু আমার বাবা ভীষণ খেতে ভালোবাসতেন, তো খুবই অকালে উনি চলে যান। মানে আমার এটা স্যাড একটা লাইফ স্টোরি আছে। আমি আমার বাবা মা, মানে আমি আমার বাবা মার অনেক লেট চাইল্ড। মানে আমার ছোটদাই আমার থেকে 12-13 বছরের বড়। তো দিদি, তারপর 4 দাদা, তারপর লাস্ট আমি। আমার হয়তো পৃথিবীতে আসার কথাই ছিল না, বাট ইউনিভার্স চেয়েছে বলে হয়তো আমি এসেছিলাম। তো আমি আমার মা, বাবা আর এক দাদাকে 9 মাসের মধ্যে হারাই। এবং সেটা অনেক, আমি তখন ছোট, আমি স্কুলে পড়ি তখন সেই সময়। এবং সেই সময়টা আমার জন্য খুব টাফ ছিল, কারণ ওই রকম একটা গ্রোয়িং এজে এবং এত দ্রুত জিনিসগুলো ঘটেছিল যে আমি খুব মেন্টাল ডিপ্রেশন, যা যা হতে পারে সেগুলো, এবং এতটাই মানে আমাকে ডক্টর দেখাতে হয়েছিল, এবং ওষুধের একটা ডিপেন্ডেন্সি চলে এসেছিল। মানে হয়তো ওষুধ না খেলে আমার ঘুম আসতো না, কিন্তু হয় না ঈশ্বরের না কিছু হিসেব থাকে। আমি হয়তো খুব একটা পুজো আচ্ছা করতে পারিনি, কিন্তু ঈশ্বরে আমি বিশ্বাসী, কারণ আমি তার উপস্থিতি অনুভব করেছি। তিনি না কোথাও আমাকে একদিন, আমার এরকম হয়েছে কোচিনে গিয়ে পড়তে গেছি, গিয়ে আমি ঘুমিয়ে পড়েছি ওষুধের জন্য। আমার স্যার ডাকছে, অনিন্দিতা ওঠ ওঠ। আমি না উঠে রেজিস্টার করতে পারছি না, আমি কোথায়। তারপর বলছে বাড়ি যাওয়া হয়ে গেছে। তো আমি না বাড়িতে এসে আমার সেদিন মনে হয়েছিল যে যা হবার তো হয়ে গেছে, এটা মনে হয় আমার লাইফ নয়, আমাকে কাম ব্যাক করতে হবে। তো আমি ওষুধ খাওয়া বন্ধ করলাম। আমার অনেক ডিফিকাল্টিজ হয়েছে তখন, কারণ ওষুধের ওপর একটা ডিপেন্ড করে চলছিলাম। হ্যাঁ, এবং তারপরে না আমি মানে কি বল, আমি ঘুরে দাঁড়ানো, যেটা যে এই করতে করতে তারপরে দাদারা ছিল, বড় হলাম, পড়াশোনা, মানে এগুলো, মানে এইটা আমার বলতে পারো পাস্ট লাইফ। আমি খুব যদি মানে মানুষ নেশা করতে পারতো, বেপথে চলে যায় এই সময়, কিন্তু আমার মনে হয়েছে যে না, এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে প্রুফ করব, আমি নিজেকে প্রুফ করব। একদম একদম যে দ্যাটস ভেরি মোটিভেটিং। এবং এটা মানে হ্যাঁ, এটা যদি বলো মোটিভেশনাল 100%, কারণ আমিও সেই সময় যে নিজেকে কি করে কাম ব্যাক করেছিলাম, আমার জন্য তো খুব বড় একটা যুদ্ধ ছিল। বাট হ্যাঁ, আর আজকের ডেটে দাঁড়িয়ে আমি জানি যে আমি যে কোনো পজিশনে পড়ি না কেন, আমি জানি হাউ টু মানে নিজেকে সেটা আমি সেটা শিখে আমি সেটা শিখে গেছি। তুমি কি সিঙ্গেল? তুমি মানে একাই থাকো এখন কলকাতায়? মানে পরিবারের সঙ্গে থাকি। হ্যাঁ, পরিবারের সাথে থাক। এবার বলি যে আমরা সবসময় বলি যে আমরা যতই করি, যে আমরা যতই প্রফেশন প্যাশন হোক, একটা স্ট্রেস থাকেই, এবং সেটা থেকে চলার জন্য একটা মি টাইম দরকার। এবং সেই মি টাইম আমরা হবিজের থ্রু দিয়ে করি নিজের। এবং আমি তো জানাই যে এখানে এই চেয়ারে তো সৌমিত্রবাবু বসে গেছেন, আমি ওনাকে অনেক স্টাডি করে ওনার ইন্টারভিউ নিয়েছিলাম। ইনফ্যাক্ট আমার স্ত্রী অনেক হেল্প করেছিল ওনার সম্বন্ধে অনেক করে কোয়েশ্চেন করাতে। তো সেটা আমরা বার করতে পারিনি যে ওনার হবি ছিল কিন্তু আঁকা। উনি ওনার স্ট্রেস বাস্টার হচ্ছে ওনার আঁকা। সো তোমার হবি কি? তুমি কোনো হবি পারসিউ করো যেটা? হ্যাঁ, আমার বাড়িতে প্রচুর গাছ আছে। আই লাভ গার্ডেনিং। আমার মন ভালো হয়ে যায়। গাড়ি চালালে মন ভালো হয়ে যায়, বিকজ আমি সেলফ ড্রাইভ করি। আর আমি মানুষকে এক্সপ্লোর করতে খুব ভালোবাসি। এই যে একটা মানুষ আমার সামনে বসে কথা বলছে, কিন্তু তার ভেতরে আর একটা মানুষ থাকে। তো আই লাভ টু এক্সপ্লোর দ্যাট। আমার ভালো লাগে সেটা, মানে সাইকোলজি যেটা যদি বলো, সেটা আমার খুব ভালো লাগে। সেই ইন্টারেস্ট থেকেই কিন্তু মেন্টাল কাউন্সেলিং এইটা আমার কোর্সটা করা, কারণ
আমি দেখতে পাচ্ছি যে আজকের দিনে আমরা প্রত্যেকেই আমাদের মনে হয় কোথাও মানে মেন্টাল কাউন্সিলিং করানো মানে কিন্তু আমি পাগল হয়ে গেছি তা নয়, না, কিন্তু না, আমাদের না। প্রত্যেকের এটা দরকার এখন আছে। সেই এটা এসছে, বোধটা এসছে, অনেকাংশে এসছে, পুরোটা আসেনি, যে মনটাকেও সুস্থ রাখতে হবে, শরীর সুস্থ রাখতে হবে, মনটাকে সুস্থ, এটা কিন্তু এখন এসছে এবং লোকে কিন্তু সাইকোলজিস্টের কাছে যাচ্ছে, সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে, কাউন্সিলরের কাছে যাচ্ছে, এটা একদম। কিন্তু বোধ এসছে, তবুও যে পুরো এসছে, দ্য লট অফ টু গো। এবং আমার মনে হয় তুমি যে যোগা করো, দ্যাট অলসো হেল্পস মনকে সুস্থ রাখার। ভীষণ ভাবে অ্যাকচুয়ালি যোগা তোমার যোগাটা করলে mentally কেন? and- যোগাটা কেন করতে দেখো আমি শুরু করলে? ছোটবেলা থেকে স্পোর্টস পার্সন, হ্যাঁ। আমাদের স্কুলে মারাত্মক মানে ভালো স্পোর্টস, এবং আমি মানে আমাদের স্কুলের টিমে খোখো এবং কাবাডি টিমে ছিলাম, এবং আমি মানে মানে খেলেছি স্কুলের যে ইন্টার স্কুল জেলা সেগুলো আমি খেলতে যেতাম, জিতে আসতাম। তো আমার বরাবরই একটা স্পোর্টসের প্রতি ভালোবাসা ছিল। আমি যখন 7 পাকে বাঁধা করছি তখন এমন শেডিউল হয়েছিল, মানে আমি আমাদের তো খাবার ঠিক নেই, ঘুমানোর ঠিক নেই, রাত্রি 3টায় ফিরছি, পরের দিন সকাল 8টার সময় আবার কল টাইম। তো আমার সাডেনলি কি হলো, কোমরটা লক হয়ে গেল, আর এই পাটা আমি ফেলতে পারছিলাম তো। তারপরে ডক্টর বলল যে এই যে, আর নেগেটিভ ক্যারেক্টার, তো নেগেটিভ ক্যারেক্টার বসে কোনো ডায়লগ বলে না, সে সবসময় দাঁড়িয়ে থাকে। তো এটা ঘন্টার পর ঘন্টা চলতো, তো এটা থেকে শরীর এফেক্ট করলো। তো আমার ডক্টর বললো যে দেখো এটা সাময়িকভাবে ওষুধ দিয়ে সারানো সম্ভব, কিন্তু তোমাকে এক্সারসাইজে ফিরতে হবে। এই আবার আমি এক্সারসাইজে ফিরলাম, এবং আমার তখন মনে হলো একজন অ্যাক্টর, আমার আমি যদি প্রফেশন ভাবে, আমাকে ফিজিক্যালি ফিট থাকাটা ভীষণ একদম জরুরি, 100%। এবং আমাদের না ক্যামেরায় একটা দেখতে ভালো লাগাটা খুব জরুরি হয়, তো সেটা কিন্তু আমি এক্সারসাইজ না করলে হবে না। এক আর ফিটটা থাকলে সেটা ক্যামেরাকে তুমি একদম একদম সেটা। আর আমি না আমি খুব সেলফ সাফিসিয়েন্ট একজন মানুষ, তো আমি শুয়ে থাকবো, আমাকে কেউ এসে সেবা শুশ্রূষা, আমার ওটা ভালো লাগে না। আমার মনে হয় আমি ফিট অ্যান্ড ফাইন থাকতে চাই অনেক বছর, মানে টিল মাই ডেথ এটাই চাই। আমি জানি না সেটা সম্ভব হবে কিনা, হোপফুলি হবে, কারণ আমি যোগার উপর প্রচুর ভরসা করি, এনশিয়েন্ট একটা জিনিস। তো সেই থেকে এটা, এবং তারপরে আমার মনে হলো এটা নিয়ে পড়াশোনা করলে কেমন হয়, এবং আমি ওয়ার্ল্ড যোগা সোসাইটি থেকে সার্টিফাইড যোগা টিচার, আমি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে ছিলাম, আমাকে 1 বছর পড়াশোনা করতে হয়েছে। ফেসবুকে দেখি, হ্যাঁ আমি করি না, আমি পাস করা, মানে এমন নয়। যোগা তুমি মানে যোগা আমি প্র্যাকটিস করি, প্র্যাকটিস না করলে তো হবে না, ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যাবে। আর তার সঙ্গে আমার তারপরে মনে হলো যে নিউট্রিশনটা জানা খুব জরুরি, মানে ইটস ভেরি মাচ কানেক্টেড উইথ, মানে যোগা শুধু করলে হয় না। এবং আমার অনেক ক্লায়েন্টও আছে, একটু তারা আমার কাছে। এবার চলে আসি তোমার অভিনয়, এত অভিনয় করেছো, তার মধ্যে সিনেমা সিরিয়ালে কোনটা তোমার মনে হচ্ছে যে তুমি করে ইউ গট দ্য মোস্ট, মানে ডেফিনেটলি যারা অভিনয় করে প্রত্যেকটা ক্যারেক্টারই চেষ্টা করে ব্রিলিয়েন্ট করতে, কিন্তু তার মধ্যে সময় এবং পরিস্থিতি তো আছে যে কোনো একটা মনে হয় যে দিস ইজ সামথিং দ্যাট আই উড হ্যাভ, মানে দিস ইজ দ্য বেস্ট দ্যাট আই কুড হ্যাভ ডান, তো সেটা কোনটা মনে হয়, কিংবা এটা একটু ভালো হয়েছিল, আই এম আ পার্ট অফ দিস টিম আর কি, কোনটা তোমার মনে হচ্ছে যে দিস ওয়াজ দ্য বেস্ট, বিকজ ইউ হ্যাভ লট অফ ওয়ার্কস ইন ইওর বডি, লট অফ ওয়ার্কস, লট অফ সিরিজ, 1.5 দশক ধরে কাজ করছো। আমি 2010-এ আমার ফার্স্ট, 2010 অলমোস্ট 1.5 দশক। হ্যাঁ দেখো প্রথম সিরিয়াল 7 পাকে বাঁধা, আমি কখনো ভাবিনি নেগেটিভ ক্যারেক্টারে কেউ আমাকে চুজ করতে পারে। আমি প্রথমে আমাদের ডিরেক্টর সুশান্ত দাকে বলছি আমি পারবো না সুশান্ত দা, আমি তো কোনো নেগেটিভ করিনি, বলে তুই ঠিক পারবি। এবং সেখানে আমি এত রকম ভাবে এত সুন্দর সুন্দর স্কোপ পেয়েছিলাম অভিনয় করার, অনেক কিছু ফুটিয়ে তোলবার, এবং আপনারাও আমাকে ভালোবেসেছেন সেইভাবে। সেই ক্যারেক্টারটা আমার খুব পছন্দের ছিল। তারপরে জিত আরেকটি হতো আমার দুর্গা, সেখানে আমি আরাধ্যা সেন বলে একটা ক্যারেক্টার করতাম, সেটা আমার খুব প্রিয় ক্যারেক্টার। অন্দরমহলে লীনাদের হাউসের আমি সিরিয়ালে একটি চরিত্র করতাম, সেটিও খুবই আমার মানে ভালো লাগার চরিত্র। অ্যাকচুয়ালি কি বলতো, আমি খুব লাকি মনে করি নিজেকে, আমি সিরিয়ালে যে চরিত্রগুলো পেয়েছি বই গেল ঠিক 7 পাকে বাঁধা শেষ হয়েছে, রবি ওজা প্রোডাকশন থেকে আমাকে যোগাযোগ করেছে, এবং 7 পাকে বাঁধা তুমি ভাবো আমার দোর্দণ্ড প্রতাপ একজন ভিলেন, সে পেল একটা একদম এমন চরিত্র যেখানে তার বর তার উপর অত্যাচার করে। তো আই এম ভেরি মাচ গ্রেটফুল টু গড যে আমাকে এক্সপ্লোর করতে পেরেছি এবং বিভিন্ন রকম চরিত্র পেয়েছি। সিনেমার কথা বল। সিনেমা দেখো, যেহেতু সিরিয়ালে যদি তুমি মেন কাস্টিং করো,
সিনেমা করা যায় না, ছুটি পাওয়া যায় না, একদম। দেয় না। আমি তো লিনাদি হ্যাঁ। হাউসে কাজ করেছি, তুমি জানো তো? আমি জানি তো এগুলো দেয় না, ছুটি পাওয়া যায় না। তারপরে একটা অদ্ভুত আগে একটা ধারণা ছিল সিরিয়ালে ইউজড হওয়া মুখ সিনেমায় নাকি তারা হিট করে না, এখন সিরিয়ালের লোকেরাই সিনেমা কাঁপাচ্ছে। তো এখন আমি একটুখানি সিরিয়াল থেকে নিজেকে বিরতি নিয়েছি, কারণ আমার মনে হচ্ছে আমার নিজের একটু রেস্ট দরকার। তো সিনেমা করছে, আমার সামনে রিলিজ আছে ফেলু বকশি, একটি নতুন গোয়েন্দা চরিত্র ইন্ট্রোডিউসড হচ্ছে মিড অফ জানুয়ারি টেন্টেটিভলি। এটি ফিচার ফিল্ম, এবং এটা ফেলু বকশি হিসেবে আপনারা সোহম চক্রবর্তীকে দেখতে পাবেন, এবং বাংলাদেশের পরিমণি আছেন, মধুমিতা আছে, মানে সবই তুমি প্রমিনেন্ট ফেস। এবং আমি অসম্ভব একটা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি, পুরো ছবিটা জুড়েই আছি। ছবিটা রিলিজ করলে তোমাকে অনুরোধ, আমি তোমাকে অবশ্যই ইনভাইট করবো, প্লিজ এসো। খুব ভালোভাবে সপরিবারে দেখার মতো একটি ছবি, এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি নতুন গোয়েন্দা চরিত্র আসছে। কোন মডেলিং, কোন দেখো আমি খুব বড় বড় চান্স পেয়েছি মডেলিং এর, কারণ আমি magicbricks.com, স্টেফি, মোর এই ধরনের ন্যাশনাল ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি, এবং দিল্লি প্রেস তারা আমার সঙ্গে শুটিং করলো। আমার প্রথমে কথা হয়েছিল আমার ছবি বেরোবে তেলেগু তামিলে, তো আমার মনে হচ্ছে 16ই জানুয়ারি আমার শ্যুট হয়েছিল। কিছুদিন বাদে আমার কাছে ফোন আসছে যে ওদের আমার ছবি এতটাই পছন্দ হয়েছে যে ওরা উইমেন্স এরা ইংলিশ অ্যান্ড গৃহশোভা হিন্দি সেখানে, এবং আমাকে যেটা বলা হয়েছিল আমি এটা জানি না, আমাকে বলা ছিল আফটার ঋতুপর্ণা সেনগুপ্ত আই এম দ্য সেকেন্ড অ্যাক্ট্রেস ফ্রম ওয়েস্ট বেঙ্গল যার ছবি এরকম ওদের ন্যাশনালি যাচ্ছে। তো এগুলো তো আমি এখানে সেনকো গোল্ড, তারপরে এরকম অনেক বড় বড় ব্র্যান্ড করেছি এখানে। তো এটা আমার ঈশ্বর, আবারও বলবো ঈশ্বর যে এগুলো আমি পেয়েছি। সো বুঝতে পেরেছেন তো যে অনিন্দিতা হ্যাজ আ হিউজ বডি অফ ওয়ার্কস। আমরা আরও প্রার্থনা করি আরও ভালো কাজ করুক, আরও ভালো চরিত্র করুক, ফেলু বকশি সিনেমা খুব ভালো করুক, আগামী দিনে অনেক ফিচার ফিল্মে দেখতে পাই, মেবি তারপরে হয়তো সিরিয়ালে। কেন সিরিয়ালে সত্যি কিন্তু বলি ভীষণে, যার জন্য একটা সিরিয়াল করার পর আমি বুঝলাম যেরকম ফুল টাইম টেকনো ইন্ডিয়াতে কাজ করে সিরিয়ালটা করার, তার কারণ সেই সজল রাত্রির 2টোর সময় ফোন করে বলছে কালকে 9টার সময় আপনার কল টাইম, 9টার সময় কল টাইমে 4টের সময় কল পড়ছে। তো আমি আমাদের তো অনেক কিছু, আমি ক্লাস নিই, আমি অ্যাডমিনিস্ট্রেশন দেখি, আমার অনেক ইন্সপেকশন থাকে। আমি লিনাদি ছিল বলে সেই যাত্রায় সিরিয়ালটা হচ্ছে ফুল টাইম, একদম ফুল টাইম জব। তো সেখানে পড়ে আই থট যে না সিনেমা করা তার চেয়ে অনেক ইজি, তার কারণ হচ্ছে আমাকে 2-3 দিন আগে বলে দিলে, মানে কিছুদিন আগে বলে দিলে আই টেক আ লিভ ফর 2-3 days, তখন আমি 24/372 আওয়ার্স অ্যাভেলেবল। তো আমার ওই ফ্রেঞ্চ কমিউনিকেশনের সাথে করা হচ্ছে ডেক্স প্রজেক্টের জন্য, কিন্তু আই হ্যাভ টেকেন মানে ওয়ান্স এট এ টাইম, মানে কতটা আর ম্যানেজ করা যায়। একদম শেষের দিকে চলে এসেছি। আমার এই শোটা শুরু হয়েছিল 2 জুলাই 2016-তে, সো 8.5 বছর হয়ে গেছে। এবং প্রথম থেকে আমি বলি যে আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। আমি তো কলকাতাতেই বড় হয়েছি, আমি দেশ বিদেশ ঘুরেছি, অনেক দেশ বিদেশ ঘুরেছি, কিন্তু ক্যালকাটা ওয়াজ মাই বেস। তাই জন্য আমি বলি আমি সোনার বাংলা গড়ার একজন সৈনিক হতে চাই। সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার সংসার। তুমি তো বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বেঙ্গল, এবং যতটা তোমার বাংলাতেই দেশ বিদেশ গেছো, কিন্তু তো তোমার কি মনে হয় বাংলা সোনার বাংলা গড়ার দিকে ঠিক এগোচ্ছে? না, এগোচ্ছে না। কি করা দরকার, কি করা দরকার? খুব কন্ট্রোভার্সিয়াল, এটা তো মানে সবার নিজস্ব। প্রথম যে জায়গাটায় আমরা আটকেছি সেটা হচ্ছে কর্মসংস্থান। আমার বন্ধু বান্ধব অনেকেই যারা একাডেমিক্যালি খুবই, তারা সবাই বাইরে চলে গেছে। এখানে কোনো চাকরি পেলে যেটা 20,000 টাকা মাইনে হয়, বাইরে গেলে সেটা তুমি অনেক বেটার জানবে। এডুকেশন আরো ভালো হওয়া উচিত, এবং সর্বোপরি যে একটা রাজনৈতিক পরিস্থিতি সেটা মনে হয় আর একটু বেশি মানে নাগরিকদের পক্ষে থাকা উচিত, যেটা হয়তো নেই এখানে। হয়তো একটু বেশি রাজনৈতিক ক্ষেত্রে হয়তো একটু নিজের গুছানোটা বেশি চলছে। আমি খুব স্ট্রেট কাট, আমার একটু বদনাম আছে এটার জন্য। তো সেই জায়গাটা একটুখানি দেখলে মনে হয় সোনার বাংলা, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতেও আমরা অনেক কিছু ফেস করছি, কাজ পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা, মানে যেটা হয়তো আমি 2010 সালে এসেও আমি দেখেছিলাম কোনো রাজনৈতিক ইনফ্লুয়েন্স নেই আমাদের ইন্ডাস্ট্রিতে, এখন কিন্তু মারাত্মকভাবে আছে। কোনো একটা দলে থাকলে কাজ বেশি পাওয়া যায়,
কোনো কিছু কিছু স্পেসিফিক মানুষের কাছের মানুষ হলে কাজ বেশি পাওয়া যায়। আমাদের মতো আমরা যারা খুব স্ট্রেট এবং নিজের দমে আমাদের লড়াইটা আরো অনেক বেশি হয়ে গেছে। অনেক ভালো ভালো আর্টিস্ট বসে আছে, এটা সব জায়গাতে হচ্ছে। ইটস নট অনলি আওয়ার ইন্ডাস্ট্রি, এভরি সেক্টরে এই জিনিসটা দেখা যাচ্ছে। বড় বড় লোকেদের সান্নিধ্যে যারা আছেন তারা অনেক বেশি প্রিভিলেজড। আগে হয়তো কিছুটা হয়তো গুণের কদর করা হতো বা তার শিক্ষার কদর করা হতো, সেই জায়গা থেকে একটু সমস্যা। তো এগুলো থেকে বেরিয়ে এসে যদি আমরা একটু সার্বিকভাবে গুণের বিচার এগুলো করতে পারি, আমার মনে হয় সোনার বাংলা বা অ্যাটলিস্ট ভালো একটা ওয়েস্ট বেঙ্গল আমরা তুলে দিতে পারি। সুতরাং নিজেদের মনে রাখতে হবে, প্রত্যেক সপ্তাহে যেটা বলি, অনিন্দা যা বললো তার ওপরেও বলি যে সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করতে পারবেন না। সোনার বাংলা করতে পারবেন আপনার আমার মতন সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার বাংলা করি, হাতে হাত ধরি, সোনার। নিজেদের ঐক্য রাখতে হবে, নিজেদের কাছে ফিজল আউট করে চলবে না কোনো কিছু। কিন্তু মিডিয়া কিন্তু কোনো কিছু করে দিতে পারবে না, এটা কিন্তু বিশ্বাস রাখবে। মিডিয়া কোনো কিছু মানুষই করতে পারবে, সেইটা মনে রেখে নিজের কর্তব্য জাস্ট ঘাটটা জানা বেঁকিয়ে নিজের দায়িত্বটা নিজের কাঁধে নিলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। চলে এসেছি প্রোগ্রাম একদম শেষ। আমার একদম শেষ প্রশ্ন, টিম জয়ের পথে সঙ্গে সুজয় তার অতিথি নির্বাচন করা সাফল্যের নিরিখে, সেই সফলভাবে যেমন সৌমিত্রবাবু সফল ছিল, অনেক অন্টারপ্রেনার এসেছে যারা বড় সফল, অনেক মডেল এসেছে যারা নিজেদের স্বক্ষেত্রে করে দাঁড়াচ্ছে, তাদের নাম হয়তো তোমার মতো এত বডি অফ ওয়ার্কস নেই, বাট দে আর ওয়ার্কিং ভেরি হার্ড। আবার অনেক ভাইস চ্যান্সেলর এসছেন, কিংবা একাডেমিক্স থেকে ইন্ডাস্ট্রি হর্ষ নেউটিয়া এসছেন, জহর সরকার এসছেন। সবাই কিন্তু টিম তাদের সাফল্যের নিরিখেই করেছে, তোমাকেও তাই। তুমি যদি আমার এপিসোডগুলো প্রত্যেক সপ্তাহে 7 রুলস অফ সাকসেস থাকে, তার কারণ হচ্ছে এই 7 রুলস কিন্তু আমার তৈরি করে। এটা সাকসেসফুল মানে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি সাকসেসফুল লোকদের স্টেটমেন্টস থেকে করা, এবং কোনো সপ্তাহে কোনোটার কাট পেস্ট নয়। তার কারণ আমি বিশ্বাস করি ইউ কিপ অন হ্যামারিং অন দ্য সেম টিউন, আর ডেন্ট তো হবেই। শব্দই ব্রহ্ম, এবং সেটা করতে চাই। আমার কাছে তোমার শেষ প্রশ্ন, এবং তুমি জানো যে আমরা যে শুরু করেছিলাম তখন থেকে আর দ্য অপরচুনিটি অফ বিং ওয়ান অফ দ্য বেস্ট স্কুল, সাউথ পয়েন্টে পড়েছি, যাদবপুরে পড়েছি, কালকে সারা বিশ্ব ঘুরেছি। আমার কিন্তু মেইন ভিউয়ার্স প্রথম দিকে ছিল স্টুডেন্টসরা, এবং টেক টু ইন্ডিয়াতে এত বছর রয়েছি। যখন শুরু করেছিলাম তখন 8.5 বছর ছিল, 8 বছর ছিল, এখন আরও 8.5 বছর যোগ হয়েছে। সুতরাং স্টুডেন্টসরা ফলোয়ার্স ছিল, তারপর কিন্তু 8 থেকে 80 সবাই দেখে। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, তোমার অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। দুটো ভাষায় বলবো। যদি ইংলিশে বলতে হয় তাহলে ডেল কার্নেগির একটা লাইন আছে, উইনার্স নেভার কুইট। হার বলে কিছু হয় না লাইফে। প্রত্যেকটা আমরা যেটাকে হার বলে মনে করি, সেই প্রত্যেকটা জিনিস থেকে আমার কি ভুল হয়েছিল সেই শিক্ষাটা আমরা পাই, আর সেখান থেকে এগিয়ে যেতে হবে না, থেমে গেলে হবে না। আর বাংলায় যদি বলতে হয়, রবি ঠাকুরের কথা বলি, ভালো মন্দ যাই আসুক সত্যের এলাও সহজে, এর থেকে বড় কিছু আর হয় না। সত্যের এলাও সহজে, অ্যাকসেপ্ট। সে যে প্রেয়ার অফ সিরিনিটি বলি না, যে দ্য প্রেয়ার অফ সিরিনিটি সেজ, অ্যান্ড আই কোট, গড গ্র্যান্ট মি দ্য সিরিনিটি টু অ্যাকসেপ্ট থিংস which I cannot change, courage to change the things that I can, and wisdom to know the difference between what I can and what I cannot. চলে এসেছি প্রোগ্রামে একদম শেষে। ধন্যবাদের পালা, ধন্যবাদ দিব্যেন্দু শেখর লাইডে, আশা কমিউনিকেশন, সুজয় সাহা স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র পোর্ট্রি অ্যাডভার্টাইজিং, গৌতম পাল ইনফরভিশন অ্যাডভার্টাইজিং, নুমি মেহতা সেলভেল অ্যাডভার্টাইজিং, এবং কৈষ্ঠ সাহা কারুকে অ্যাডভার্টাইজিং। হোর্ডিং, পোস্টার্স, ব্যানার্স দিয়ে বছরের পর বছর জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন মুখে মুখে চলা নাম। ধন্যবাদ সুদীপ কুমার কুন্ডু এবং সুশোভন কুন্ডু, ডিরেক্টর রেজনবি গ্রুপ। প্রত্যেক সপ্তাহে যে ডিজিটাল প্রমোশন দেখেন, সুদীপ এবং সুদীপ বছরের পর বছর করে যাচ্ছে। ধন্যবাদ দেব সেন, প্রথম, মধ্যে এবং শেষে যে গানটা দেখেন জয়ের পথের সঙ্গে সঙ্গে, সেটা ডাইরেক্ট এবং কম্পোজ করেছিল এবং 240তম এপিসোডে আসে। এবং রাঘব চট্টোপাধ্যায় যে গানটা অসম্ভব ভালো গেয়েছেন, এবং আমার এই শোতে এসেছিলেন 315তম এপিসোডে। ধন্যবাদ ডিরেক্টরস অ্যান্ড ট্রাস্টি অফ শিয়াব্রত স্কুল অফ নার্সিং, যারা কিছুদিন হলো আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ আপনাদের যারা সপ্তাহ মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথের সঙ্গে দেখে, ফোন করে, মেসেঞ্জারে কল করে, মেসেঞ্জারে মেসেজ দিয়ে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে, কিংবা আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে রেসপন্ড করে, কিংবা কখনো আমার অফিসে এসে কিংবা রাস্তায় আমাকে দাঁড়িয়ে আমাকে মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছেন এই শো এগিয়ে নিয়ে চলার জন্য। ধন্যবাদ আপনাদের। চলে যাওয়ার আগে রোজ দিনের মতন বলে যাব একটা শায়রি, হিন্দিতে বলতে খুব ভালো লাগে।
খুঁজে খুঁজে বার করে আপনাদের জন্য কিন্তু বার করে আনেন কিপ অন সেইং, এবং এগুলো এই 440 সপ্তাহে তো 400টা ভার্জিন শায়েরি বার করেছি, তার মধ্যে 40টা কিন্তু আমার মুখস্থও থাকে। বলছে ना पूछ कि मेरी मंजिल कहाँ है, ना पूछ कि मेरी मंजिल कहाँ है, अभी तो सफर का सिर्फ इरादा किया है, अभी तो सफर का सिर्फ इरादा किया है, ना हारूंगी हौसला, ना हारूंगी हौसला, ये खुद से वादा किया है, ना हारूंगी हौसला, ये खुद से वादा किया है, ना हारूंगी हौसला, ये खुद से वादा किया है, ना हारूंगी हौसला, ये खुद से वादा किया है। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে সঙ্গে